দেখো, তাহলে লেখক বা ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলা সাহিত্যে খুবই একজন জনপ্রিয় লেখক। জনপ্রিয় লেখক মানে কি? জনপ্রিয় লেখক মানে বোঝায় উনি খুব ফেমাস, ঠিক আছে, ওনার লেখালেখি খুবই জনপ্রিয়, সবাই ওনার লেখালেখি পছন্দ করে, সবাই ওনাকে ভালোবাসে। তাহলে এই যে মহান একজন মানুষ, এই যে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই যে তোমাদের তোমাদের জন্য এই যে পাহাড়ে জঙ্গলে গল্পটা লিখলো, তাহলে আমরা পাহাড়ে জঙ্গলে গল্পটা শুরু করার আগে আমরা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আগে জেনে নেব, ঠিক আছে? তাহলে প্রথমেই দেখো আছে কি আছে, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় কবে? 1894 সালে, ঠিক আছে, 1894। কত? 1894 সালে ওনার জন্ম। তোমরা খাতায় লিখে নেবে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে যে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? কত সালে? 1894 সালে, ঠিক আছে। নেক্সট ডেট কবে? 12ই সেপ্টেম্বর। কত? 12ই সেপ্টেম্বর 1894 সালে, 12 সেপ্টেম্বর। লিখে নাও, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে 12 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, ঠিক আছে। কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাছেরাপাড়া মুরাতিপুকুর গ্রামে। এই যে দেখো এখানে আছে 24 পরগনা জেলার কাছেরাপাড়ার কাছে মুরাতিপুকুর গ্রামে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন গ্রামে? মুরাতিপুকুর গ্রামে, ঠিক আছে। দেখো, শৈশবে দুঃখ দরিদ্রের মধ্যে তিনি মানুষ হন, মানে কি? উনি যখন ছোট ছিলেন তখন তিনি খুবই গরিব ছিলেন, ঠিক আছে, খুবই পুর ছিল। তাহলে গরিব গরিব ছিলেন এবং তিনি খুবই দরিদ্রতার মাধ্যমে তিনি পড়াশোনা করে গেছেন, ঠিক আছে। প্রথম দেখো, প্রথম তিনি রিপন কলেজ থেকে বিএ পাশ করেন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোথায় থেকে বিএ পাশ করেন? রিপন কলেজ থেকে। প্রথম তিনি রিপন কলেজ থেকে বিএ পাশ করেন, ঠিক আছে। এই যে দেখো, এই যে এখানে আছে রিপন কলেজ, ঠিক আছে, রিপন কলেজ থেকে বিএ পাশ করেন এবং বিএ পাশ করার পর তিনি কি শুরু করেন? শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতা মানে টিচিং, টিচার, ঠিক আছে, উনি শিক্ষকতা শুরু করেন। পরে ভাগলপুরে, কোথায়? ভাগলপুরে জমিদারি সেরেস্তার কিছুকাল কাজ করেন, জমিদারির কাজ করেছিলেন, ঠিক আছে, কিছুদিন ভাগলপুরে জমিদারের কাজ করেছিলেন। সেখান থেকে ফিরে আবার শিক্ষকতা শুরু করেন। তিনি সেখান থেকে ফিরে জমিদারের কাজ করার পর সেখান থেকে আবার তিনি শিক্ষকতা শুরু করেন, মানে আবার তিনি টিচিং প্রফেশনটাকে চুজ করেন, ঠিক আছে। শেষ জীবনের অধিকাংশ সময় তিনি ঘাটশিলায় থাকতেন। তাহলে তিনি শেষ জীবনটা কোথায় বেশি থাকতেন? ঘাটশিলায়। তিনি বহু উপন্যাস, ছোট গল্প, দিনলিপি, ভ্রমণ কাহিনী এবং শিশু সাহিত্য রচনা করেছেন, ঠিক আছে। এই যে এখানে আছে এই যে ভ্রমণ কাহিনী, ভ্রমণ কাহিনী, এই যে ভ্রমণ কাহিনীটা মানে কি? ভ্রমণ কাহিনীটা মানে হলো লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোনো একটা জায়গায় ভ্রমণ করতে গেছেন। ভ্রমণ মানে কি? নতুন জায়গাকে দেখা, নতুন কোনো জায়গা এক্সপ্লোর করা, নতুন কোনো জায়গা খুঁজে বের করা এবং সেখানে ঘুরে নতুন কিছু দেখা, নতুন কিছু উপলব্ধি করা, ঠিক আছে। তাহলে তিনি ঘোরাঘুরি করতে খুব পছন্দ করতেন, নতুন নতুন জায়গায় যেতে পছন্দ করতেন, নতুন নতুন জিনিসকে দেখতে খুব পছন্দ করতেন এবং নতুন নতুন জায়গাকে আবিষ্কার করা খুবই পছন্দ করতেন। তাহলে এই যে ভ্রমণ কাহিনী, তিনি ভ্রমণ করতে খুব ভালোবাসতেন এবং ভ্রমণ করতে গিয়ে তিনি যা যা দেখতেন এবং যা যা তিনি উপলব্ধি করতেন এই সমস্ত কিছু নিয়ে তিনি ভ্রমণ কাহিনীমূলক গল্প বা উপন্যাস তিনি লিখতেন। ওনার ভ্রমণ কাহিনীমূলক একটা বিখ্যাত উপন্যাস আছে চাঁদের পাহাড়। কি? চাঁদের পাহাড়, ঠিক আছে। তারপর দেখো এখানে পথের পাঁচালী,
পথের পাঁচালী একটা বিখ্যাত উপন্যাস, ঠিক আছে। এটার মধ্যে অপু এবং দুর্গার কাহিনী আছে, ওরা ভাই বোন, ওদের জীবন কাহিনী এখানে আছে, ঠিক আছে। তারপর আরো কি আছে, অপরাজিত, আরণ্যক, দৃষ্টি প্রদীপ, অভিযাত্রিক, দেবযান ইত্যাদি হলো ওনার বিখ্যাত বিখ্যাত উপন্যাস বা রচনা, ঠিক আছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাসের নাম কি, কি লিখবে? পথের পাঁচালী। লিখে নাও, পথের পাঁচালী। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের নাম হলো পথের পাঁচালী, ঠিক আছে। তারপর দেখো, তিনি 1950 সালে 1 নভেম্বর তার মৃত্যু হয়। কবে? 1950 সালের 1 নভেম্বর। 1950 সালের 1 নভেম্বর ওনার কি হয়? মৃত্যু হয়, তিনি মারা যান। তাহলে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আসছি পাহাড়ে জঙ্গলে মূল গল্পটা, পাহাড়ে জঙ্গলে গল্প। এই যে পাহাড়ে জঙ্গলে গল্প, দেখো গল্পটার নাম আছে পাহাড়ে এবং জঙ্গলে। পাহাড়ে মানে তো আমরা বুঝতে পারলাম আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা বাস করি, আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক পাহাড় আছে, 18 মুড়া, দেবতা মুড়া, তারপর কি আছে লংতরাই, তারপর আছে জম্পুই, তারপর আছে কি বড়মুড়া, ঠিক আছে না। এরকম অজস্র অজস্র পাহাড় আমরা দেখতে পাই। বড় পাহাড় আছে, বড় পাহাড়ের পাশাপাশি ছোট ছোট পাহাড়ও আছে, ঠিক আছে। আমরা পাহাড় দেখে অভ্যস্ত, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা পাহাড় অনেক দেখেছি, ঠিক আছে। আমাদের ত্রিপুরা রাজ্যটা হলো কি রাজ্য? একটা পাহাড়ি রাজ্য, এখানে বেশিরভাগ পরিমাণ পাহাড় আছে। তাহলে পাহাড় তো আমরা চিনি, পাহাড় সম্পর্কে আমাদের ধারণা আছে। এবার পাহাড়ের মধ্যে কি আছে? জঙ্গল, আমরা জঙ্গল সম্পর্কেও চিনি, ঠিক আছে। তাহলে দেখো গল্পটার নাম হলো পাহাড়ে এবং জঙ্গলে, এবং আমি তোমাদের প্রথমেই বলেছিলাম ভ্রমণ কাহিনীমূলক লেখা। স্বাভাবিক বোঝাই যাচ্ছে গল্পটা কি রকম হতে পারে। তার মানে কি, এই যে নামটা পাহাড়ে জঙ্গলে দিয়ে আমরা বুঝতে পারলাম যে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হয়তো কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন, কোনো একটা পাহাড়ে ঘুরতে গেছেন, ওই পাহাড়ের জঙ্গল বা ওই জায়গার পরিবেশ, ওইখানকার যা কিছু আছে উনি দেখার জন্য, উনি দেখার জন্য গিয়েছিলেন, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা গল্পটা দেখি। দেখো গল্পটার প্রথমে তোমরা তোমাদের বইয়ে এই ছবিটাকে দেখতে পাবে, আছে তো বইয়ে এই ছবিটা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো এই ছবিটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? একজন লোক, একজন লোক, একজন লোক, হ্যাঁ বলো। হ্যাঁ, একজন লোক কি করছে? সে ঘোড়ায় চড়ে জঙ্গল দিয়ে যাচ্ছে। দেখো পেছনে কি আছে? জঙ্গল আছে, ঠিক আছে। একজন লোক ঘোড়ায় চড়ে সে জঙ্গল দিয়ে যাচ্ছে, এটা হলো ছবিটা। দেখো প্রথমেই বলছে কি, নিস্তব্ধ দুপুরে দূরে মহালিখা রূপের পাহাড়। কি পাহাড়? মহালিখা রূপের পাহাড়। এই যে দেখো মহালিখা রূপের পাহাড় ও জঙ্গল অপূর্ব রহস্যময় দেখাইতো। মানে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বলছেন যে একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো কি মহালিখা রূপের পাহাড়, এই পাহাড়টা দূর থেকে কি অপূর্ব দেখাতো। অপূর্ব মানে খুবই সুন্দর এবং রহস্যময়। রহস্যময় মানে, রহস্যময় মানে কি, এখানে কি আছে কেউ জানতো না, ওই পাহাড়ের মধ্যে কি আছে, বা কোন ধরনের পশু পাখি ওইখানে থাকে, কি ধরনের গাছপালা ওইখানে থাকে বা আছে, এই সম্পর্কে মানুষ জানতো না, তাই সেটাকে কি বলা হতো? রহস্যময়, ঠিক আছে। কতবার ভাবিয়াছি একবার গিয়া পাহাড়টা ঘুরিয়া দেখিয়া আসিব। মানে কি, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি অনেকবার ভাবছেন যে একদিন ওই পাহাড়ে উনি যাবেন এবং পাহাড়টাকে দেখে আসবেন, কিন্তু সময় হয়ে ওঠে না, কিন্তু উনি টাইম পাচ্ছেন না, সময় পাচ্ছেন না, কবে যাবেন বা কোন সময় যাবেন এই সময় পাচ্ছেন না উনি। শুনিতাম মহালিখা রূপের পাহাড় দুর্গম ও বনাকীর্ণ। দুর্গম, দুর্গম মানে, দুর্গম মানে খুবই ডেঞ্জারাস,
ঠিক আছে, এটা মানে উনি শুনেছেন অন্য কারুর কাছ থেকে, উনি শুনেছেন যে ওই পাহাড়টা নাকি খুবই ডেঞ্জারাস। ঠিক আছে, তারপর কি বনাকীর্ণ, বনাকীর্ণ মানে জঙ্গল বা বন জঙ্গলে ভর্তি, প্রচন্ড গাছপালা আছে ওইখানে। তারপর কি আছে, শঙ্খচূড় সাপের আড্ডা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কিন্তু যে পাহাড়ে জঙ্গলে গল্পে কোন সাপের কথা বলা হয়েছে, কোন সাপ, শঙ্খচূড় সাপ। এই যে শঙ্খচূড় সাপ, কি শঙ্খ, শঙ্খচূড়, শঙ্খচূড় সাপ। ঠিক আছে, লিখে নেবে কিন্তু খাতায় কোন সাপের কথা আছে, শঙ্খচূড় সাপের কথা আছে। শঙ্খচূড় সাপের আড্ডা, আড্ডা মানে মানে এই কথাটা দিয়ে বোঝাই যাচ্ছে যে প্রচুর পরিমাণ শঙ্খচূড় সাপ ওই পাহাড়ে বাস করে। তারপর বন মুরগ, তারপর কি আছে, বন মুরগ আছে। দুষ্প্রাপ্য বন চন্দ্রমল্লিকা আছে, বন চন্দ্র। এবার এখানে আমরা একটা ফুলের নাম পেলাম, কি ফুল, চন্দ্রমল্লিকা ফুল, বন চন্দ্রমল্লিকা। ঠিক আছে, ও বড় বড় ভাল্লুক, ভাল্লুক ঝরে ভর্তি। ভাল্লুক, আমরা ভাল্লুক চিনি তো, বিয়ার, ভাল্লুক। তো উনি শুনেছেন, উনি কিন্তু যাননি এখনো ওই পাহাড়ে, কিন্তু উনি যাননি মহালিখা রূপের পাহাড়ে, উনি যাননি, উনি শুনেছেন অন্য মানুষদের কাছ থেকে শুনেছেন, বা মহালিখা রূপের পাহাড়ে আশেপাশে যে মানুষের গ্রাম আছে উনি ওদের কাছ থেকে শুনেছেন যে ওই মহালিখা রূপের পাহাড়ে নাকি এইসব জিনিসগুলো আছে, মানে শঙ্খচূড় সাপ আছে, তারপর চন্দ্রমল্লিকা ফুল আছে এবং জঙ্গল আছে, তারপর বড় বড় ভাল্লুক আছে। উনি এই কথাগুলি শুনেছেন কিন্তু উনি এখনো যাননি, এবার যাবেন উনি। দেখা যাক। পাহাড়ের উপরে জল নাই বলিয়া বিশেষত ভীষণ শঙ্খচূড় সাপের ভয়ে এই অঞ্চলের কাঠুরিয়ারাও কখনো ওখানে যায় না। কাঠুরিয়া, কাঠুরিয়া কথা মানে কি, কাঠুরিয়া মানে যিনি কাঠ জঙ্গলে গিয়ে বা বনে গিয়ে কাঠ কাটেন বা কাঠ সংগ্রহ করেন, ওনাকে কাঠুরিয়া বলে। গাছ কেটে কাঠ সংগ্রহ করেন, ঠিক আছে, ওনাকে কি বলে, কাঠুরিয়া বলে। তাহলে বলছেন যে শঙ্খচূড় সাপের ভয়ে, শঙ্খচূড় সাপ এত পরিমাণ আছে ওই জঙ্গলটার মধ্যে যে ওইখানে কাঠুরিয়া যারা গাছ কাটে বা কাঠ সংগ্রহ করে ওরাও ভয়ে সেখানে যায় না। ঠিক আছে, এটা উনি শুনছেন, অন্যদের কাছ থেকে শুনছেন। ঠিক আছে, পাহাড়টা সম্পর্কে জানছেন। তারপর দিক চক্রবালে দীর্ঘ নীলরেখার মতো পরিদৃশ্যমান এই পাহাড় ও বন দুপুরে বিকালে সন্ধ্যায় মনে কত স্বপ্ন আসে। হ্যাঁ, এবার ইনি এবার ভাবছেন, পাহাড়টাকে নিয়ে ভাবতে শুরু করছেন যে এই পাহাড়টা তাহলে কত দারুণ। হ্যাঁ, ওইখানে আরো না হয় কি কি জিনিস আমি নতুন নতুন দেখতে পাবো, এটা উনি কল্পনা করছেন, মনে মনে ভাবছেন। ঠিক আছে, তারপর যে এটাকে বিকাল বেলায় এই পাহাড়টাকে দেখতে কি রকম হবে, সন্ধ্যাবেলায় এই পাহাড়টাকে দেখতে কি রকম হবে, এই যে এই পাহাড় বন দুপুরে, দুপুরে দেখতে বনটাকে কি রকম লাগবে, বিকালে দেখতে কি রকম লাগবে, সন্ধ্যায় দেখতে কি রকম লাগবে। ঠিক আছে, এটা উনি ভাবছেন। এবার এবার বলছে কত স্বপ্ন আসে, স্বপ্ন মানে ভাবা, উনি ভাবছেন মনে মনে, ইমেজিন করছেন যে এরকম এরকম হতে পারে। তারপর একে তো একদিকের সারা অঞ্চলটাই আজকাল আমার কাছে পরীর দেশ বলিয়া মনে হয়, এই যে পরীর দেশ বলে মনে হয়। লেখক বলছেন যে এই যে জায়গাটা, এই যে মহালিখা রূপের পাহাড়ের যে জায়গাটা, এই জায়গাটাকে লেখকের কি মনে হচ্ছে, পরীর দেশ। এই যে পরী মানে কি, পরী মানে তো আমরা বুঝি না, হুম, পরী মানে কোনো এক, কোনো আকাশ থেকে মানে প্রজাপতির মতো নেমে আসে। ঠিক আছে, যেটা আমরা আমরা তো কোনোদিন পরী চোখে দেখিনি, কিন্তু আমরা এটাকে ইমেজিন করি বা মনে মনে ভাবি যে পরী এরকমই হয় দেখতে। তাহলে লেখক বলছেন, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে জায়গাটা, এই জায়গাটা ওনার কাছে পরীর দেশ লাগছে, পরীর দেশ। ঠিক আছে, যেন এতই সুন্দর, উনি এই মহালিখারূপ পাহাড়ের জায়গাটাকে পরীর দেশের সঙ্গে তুলনা করেছেন। ঠিক আছে, পরীর দেশ দেখতে যে এরকম সুন্দর, ঠিক ওই জায়গাটাও ঠিক একই রকম সুন্দর। ঠিক আছে, দেখো কেন এই কথা বলছেন এটাও আমাদের জানা দরকার। কারণ মহালিখা রূপের পাহাড় যে জায়গাটা, ওই জায়গাটা মূলত মানে বর্তমান যে কাশ্মীর, ঠিক আছে, ওই কাশ্মীরের কাছাকাছি অবস্থিত। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে ওইখানে বরফে ঢাকা থাকে, বরফের রং কি হয়, সাদা হয়। তাহলে লেখক যে বলছেন যে পরী, পরীর শরীর, ড্রেস, পরী যখন আসে তখন পরীর ড্রেস কি কালার হয়, সাদা হয়। তাই ওই পাহাড়টাকে বা ওই জায়গাটা যখন বরফে ঢাকা, এত সুন্দর সাদা বরফে ঢাকা, তাই কবি, আরে সরি কবি না, লেখক এই জায়গাটাকে পরীর দেশ বলছেন। ঠিক আছে, তারপর দেখো এর জ্যোৎস্না, জ্যোৎস্না মানে
রাত্রিবেলা যখন চাঁদ ওঠে, আকাশে যখন চাঁদ ওঠে, ঠিক আছে, ওই এটাকে জ্যোৎস্না বলে। এর বন বনানী, এর নির্জনতা, রহস্য, এর সৌন্দর্য, এর মানুষজন মানুষজন পাখির ডাক, বন্য ফুল, সবই মনে হয় যেন অদ্ভুত। অদ্ভুত মানে, অদ্ভুত মানে বিস্ময়, ঠিক আছে, কি যেন একটা অদ্ভুত অদ্ভুত মনে হয়, ঠিক আছে, কি আছে এখানে, আমি আরো দেখতে চাই, আরো জানতে চাই। এবার মনে এমন এক গভীর শান্তি ও আনন্দ আনিয়া দেয়, জীবনে যাহা কোথাও পাই নাই। এবার লেখক বলছেন যে এই যে অদ্ভুত, এই জঙ্গলটায় কি আছে আমার জানার ইচ্ছা, এটা মনের মধ্যে একটা শান্তি আনে, এবং কি আনে, একটা আনন্দ, এবং মনে মনে একটা আনন্দও হয়। এমনই একটা আনন্দ যে আনন্দটা কোথাও কোনোদিন পাইনি, ঠিক আছে। তারপর দেখো, এবার লেখক বলছেন কি, একদিন হ্যাঁ দেখো, বলছে একদিন পাহাড় দেখিব বলিয়া বাহির হইলাম। এইবার লেখক বের হয়ে গেলেন পাহাড় দেখার জন্য। এই যে বলছে একদিন পাহাড় দেখিব বলিয়া বাহির হইলাম, মানে লেখক বের হয়ে গেলেন, এই আজকে পাহাড় দেখবই দেখবো। যে পাহাড়টায় কি আসলে মানুষ যা বলছে ওখানে ভাল্লুক আছে, এখানে শঙ্খচূড় সাপ আছে, এই কথাগুলি কি আসলেও কি সত্যি নাকি মিথ্যা, ঠিক আছে। এবার লেখক বের হয়ে গেলেন পাহাড় দেখার জন্য। 9 মাইল ঘোরাই গিয়া, 9 মাইল মানে 9 কিলোমিটার, আমরা কিলোমিটার বুঝি তো, হ্যাঁ, 9 কিলোমিটার যাওয়ার পর দুই দিকের শৈল শৈল শ্রেণীর মাঝের পথ ধরিয়ে চলি। শৈল শ্রেণী, শৈল শ্রেণীর পথ, শৈল শ্রেণী মানে শৈবাল, আমরা যেটাকে শেওলা বলি, শেওলা, রাস্তার মধ্যে শেওলা পড়তে দেখেছি তো আমরা, আমরা যেটাকে শেওলা বলি, হ্যাঁ, শৈবাল যুক্ত রাস্তা কি রকম হয়, পিচ্ছিল হয়, পিছলিয়ে পড়ে যেতে হয়, তাই না, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, যেখানে শেওলা থাকে ওই রাস্তা দিয়ে হাঁটাই যায় না, ঠিক আছে না। তাই এখানে শৈল শ্রেণীর মাঝের পথ ধরিয়া চলি, দুই দিকের শৈল শানু বনে ভরা। দেখো এই এই যে বন, এই বনের চারিদিকে বনে ভরা, পথের দুই দিকে বিচিত্র ঘন ঘন বন, এবং পথের যে পথ, যে রাস্তা দিয়ে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, এই রাস্তার দুই পাশে, দোনো পাশে শুধু বন, বন জঙ্গল, ঝোপ, এই যে ঝোপ, ঠিক আছে। দেখো বন জঙ্গল ঝোপ, মধ্য দিয়ে সুরিপথ, সুরিপথ মানে ছোট এবং চিকন রাস্তা, বড় রাস্তা না কিন্তু, ছোট এবং চিকন একটা রাস্তা, যেটাকে বলে সুরিপথ। আকিয়া বাকিয়া কখনো উঁচু নিচু, মাঝে মাঝে ছোট ছোট পার্বত্য ঝর্ণা উপলাস্ত্রিত পথে বাহির হইয়া চলিয়াছে। এবার এই যে উনি ছোট ছোট এবং চিকন সুরি পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এবং দেখছেন এই পথটা কি সোজা না, পথটা আঁকা বাঁকা, মানে একবার এইদিকে একবার এদিকে আবার এদিকে আবার এদিকে, এরকম আঁকা বাঁকা পথ, ঠিক আছে, ঠিক আছে। তারপর মাঝে মাঝে ছোট ছোট পার্বত্য ঝর্ণা, ঝর্ণা, হ্যাঁ আমরা ঝর্ণা দেখেছি, দেখেছি কিন্তু, ঠিক আছে। আমাদের ত্রিপুরাতেও পাহাড়ের যেগুলো পাহাড় আছে, 18 মোড়া বা বড়মোড়া, এই পাহাড়গুলোতে কিন্তু ঝর্ণা আছে, ঠিক আছে। যদিও এত বড় ঝর্ণা নেই, কিন্তু ছোটখাটো ঝর্ণা আছে, ঠিক আছে। দেখো তাহলে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই এই ঝর্ণার কথাই বলছেন, যে উনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তার মধ্যে মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণাও উনি দেখতে পান, ঠিক আছে। তারপরে বন্য চন্দ্রমল্লিকা ফুটিতে দেখি নাই, ওই যে প্রথমে বলছিল চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা ফুল উনি দেখতে পাননি। কেন দেখতে পাননি? কারণ তখন কি ছিল, শরৎকাল ছিল। আমরা জানি কি চন্দ্রমল্লিকা ফুল কখন ফোটে, যখন বৃষ্টি হয়, যখন বৃষ্টি হয় তখন চন্দ্রমল্লিকা ফুল ফোটে। কিন্তু এখন লেখক যখন গেলেন ঘুরতে, তখন কি কাল, শরৎকাল, শরৎকাল মানে বৃষ্টি নেই, এবং দুর্গাপূজার সময়, কাশফুলের সময়, ঠিক আছে। এই যে কিছুদিন আগে দুর্গাপূজা গেল, শরৎকাল, তখন কিন্তু বৃষ্টি কম হয়, বৃষ্টি থাকে না, ঠিক আছে। তাই বৃষ্টি যেহেতু নেই, তাই চন্দ্রমল্লিকা ফুলও নেই, চন্দ্রমল্লিকা ফুলটা উনি পাহাড়ে দেখতে পাননি। তারপর চন্দ্রমল্লিকা ফুটিবার সময়ও নয়, কিন্তু কি অজস্র বন্য শেফালি বৃক্ষ, এই যে আরেকটা ফুলের নাম পেলাম, শেফালি ফুল, শেফালি বৃক্ষ, শেফালি বৃক্ষ, মনে রাখবে কিন্তু দুইটা নাম পেলাম, একটা হলো কি চন্দ্রমল্লিকা আর একটা হলো শেফালি ফুল, শেফালি গাছ উনি দেখতে পেলেন।
সর্বত্র ফুলের ওই খই ছড়াইয়া রাখিয়াছে, মানে এত পরিমাণ শেফালি ফুল ফুটছে, মানে এত পরিমাণ শেফালি ফুলের গন্ধে একদম লেখকের একদম মানে মন একদম তাজা হয়ে গেছে। ঠিক আছে, ফুলের যে গন্ধ এটা তো আমরা ভালো পাই না, তাহলে এই গন্ধে লেখকের মন একদম ভরে উঠেছে। তারপর বৃক্ষতলে শিলাখণ্ডে ঝর্ণার উপলাকীর্ণ তীরে, এবার আরো কত কি বিচিত্র বন্য পুষ্প ফুটিয়াছে বর্ষা শেষে, পুষ্পিত সপ্তবর্ণের বন, অর্জুন ও পিয়াল নানা জাতীয় লতা। এই দেখো এখানে আরো দুটা গাছের নাম পেলাম, কি কি গাছ? অর্জুন গাছ এবং পিয়াল গাছ, মনে রাখবে কিন্তু, অর্জুন গাছ এবং পিয়াল গাছ। তারপরে কি নানা জাতীয় লতা, অর্কিডের ফুল, এই যে আরেকটা ফুল পেলাম অর্কিড ফুল। ঠিক আছে, অর্কিড ফুল কিন্তু খুব সুন্দর। হ্যাঁ দেখেছো অর্কিড ফুল কোনোদিন কেউ, খুব সুন্দর কিন্তু। তাহলে তিনটা ফুল পেলাম, বন্য চন্দ্রমল্লিকা, তারপরে কি কি পেলাম? শেফালি ফুল, শেফালি বৃক্ষের ফুল, মানে শেফালি বৃক্ষ, আরেকটা কি পেলাম? অর্কিড ফুল। তিনটা ফুলের নাম কিন্তু আমরা পেলাম গল্পটার মধ্যে। তারপর বহু প্রকার পুষ্পের সুগন্ধ একত্র মিলিত হইয়া মৌমাছিদের মতো, এই যে মৌমাছিদের কথা এলো কিন্তু, মৌমাছিদের মতো মানুষকেও নেশায় মাতাল করিয়া তুলিতেছে। ঠিক আছে, মৌমাছি দেখবে ফুলের গন্ধ পেলেই মৌমাছি এখানে যাবে। ঠিক একই রকম ফুলের গন্ধটা এতই সুন্দর ছিল, মানে আরো কতগুলো ফুল মিলে এত সুন্দর গন্ধ বার হচ্ছিল, লেখকের মনটা একদম মানে আনন্দে ভরে উঠলো। ঠিক আছে, এই গেল এটা। এইবার এখানে এতদিন এখানে আছি, লেখক প্রথমেই বলছেন এখানে কি এতদিন, এতদিন এখানে আছি, মানে লেখক এতদিন ধরে এখানে আছেন। এই সৌন্দর্য ভূমি আমার কাছে অজ্ঞাত ছিল। এই যে এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটা আমি আগে জানতাম না, এই জায়গাটা আমি আগে চিনতাম না। অজ্ঞাত মানে না চেনা বা না জানা। মহালিখা রূপের জঙ্গল ও পাহাড়কে দূর হইতে ভয় করিয়া আসিয়াছি। এবার লেখক বলছেন এই যে মহালিখা রূপের জঙ্গল, এই জঙ্গলটাকে আমি সবসময় ভয় পেতাম। কারণ কি, মানুষ বলতো যে ওইখানে নাকি বড় বড় ভাল্লুক আছে, শঙ্খচূড় সাপ আছে, ওইখানে মানুষ ভয়ে যায় না। কিন্তু লেখক যখন ওইখানে ঘুরতে গেলেন, গিয়ে দেখলেন কি সুন্দর, ভাল্লুকও নেই, শঙ্খচূড় সাপও নেই, কোনো কিছু হইতে নেই। তার মানে মানুষ মিথ্যে কথা বলছে, মিথ্যে একটা ভয় মানুষের মধ্যে ঢুকেছে। ঠিক আছে, ওইখানে লেখক কিন্তু ভয় পাচ্ছিলেন, কিন্তু গিয়ে দেখলেন কি আসলে জায়গাটা খুব সুন্দর। ঠিক আছে, বাঘ আছে, সাপ আছে, ভাল্লুকের নাকি লেখাজোখা নাই। এ পর্যন্ত তো একটা ভাল্লুক ঝোর কোথাও দেখিলাম না। এখানে লেখক বলছেন মানুষ মিথ্যে কথা বলতো, মানে মানুষের মনে একটা ভয়, মিথ্যে ভয় ছিল, ওইখানে নাকি বাঘ আছে, ভাল্লুক আছে, তারপরে কি আছে, সাপ আছে। কিন্তু লেখক কি বললেন, এই যে আমি এতক্ষণ ধরে জঙ্গলে আছি, আমি যে ঘুরছি, আমি কোথাও একটা ভাল্লুকও দেখিলাম না। এই যে না, আমি দেখিলাম না, একটাও কিছু নেই। ঠিক আছে, তার মানে কি, তার মানে মানুষের মধ্যে একটা মিথ্যে ভয় ছিল এই জঙ্গলটার প্রতি। লোকে যতটা বাড়াইয়া বলে ততটা নয়, এই যে লেখক এখানে নিজেই বলে দিচ্ছেন, লেখক কিন্তু বলছেন যে মানুষ এখানে যতটা বলছে ততটা নয়, আসলে এরকম না ব্যাপারটা। এবার ক্রমে পথটার দুধারে বন ঘনাইয়া পথটাকে যেন দুদিক হইতে চাপিয়া বসিল। এবার কি, এবার জঙ্গলের পরিমাণ আরো বেড়ে গেল। ঠিক আছে, ঘন জঙ্গল চলে আসলো, আস্তে আস্তে ঘন জঙ্গল মানে কি, সূর্যের আলো কম কম পৌঁছায়, যেখানে ঘন জঙ্গল থাকে ওইখানে সূর্যের আলো কম পৌঁছায়, কম পৌঁছানোর কারণে কি হয়, জায়গাটা অন্ধকার অন্ধকার একটা ভাব হয়ে যায়। ঠিক না? তারপর বড় বড় গাছের ডালপালা পথের উপর চন্দ্রাতপের সৃষ্টি করিল, ঘন সন্নিবিষ্ট কালো কালো গাছের গুড়ি, তাদের তলায় কেবলই নানা জাতীয় ফার্ন, কোথাও বড় গাছেরও চারা। মানে লেখক ওই জায়গাটার বর্ণনা দিচ্ছেন আর কি, গাছগুলি কি রকম এটা বলছেন আর কি, কি কি গাছের, বড় বড় গাছের মানে শিকড় গুড়ি। ঠিক আছে, তারপর কি বলছেন, তাদের তলায় কেবলই নানা জাতীয় ফার্ন, ফার্ন মানে ঘাস। ঠিক আছে, নানা রকমের ঘাস। ঠিক আছে, তারপরে কোথাও গাছের চারা, ছোট ছোট গাছের চারা, এগুলো তিনি দেখতে পাচ্ছেন। সামনে চাহিয়া দেখিলাম পথটা উপরের দিকে ঠেলিয়া উঠিতেছে। এবার
এইবার তিনি কি দেখছেন, এই যে দেখো এখানে ছবিটা, এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো এটা কিন্তু মানে হিমালয় পর্বতমালা বা এই যে কাশ্মীরের কাছাকাছি কোনো একটা পর্বতমালা। দেখো উপরে বরফ জমে আছে সাদা সাদা, তাই কিন্তু লেখক পুরীর দেশ বলেছিলেন, সাদা বরফে ঢাকা। দেখো কত সুন্দর, ঠিক না? এবার দেখো, এবার লেখক দেখছেন যে একটা রাস্তা, এই রাস্তাটা উপরের দিকে এরকম ভাবে উঠছে, ঠিক আছে, নিচের দিকে নামছে না, কিন্তু উপরের দিকে উঠছে, ঠিক আছে। তারপর এই যে পথটা উপরের দিকে ঠেলিয়া উঠিতেছে, মানে উপরের দিকে উঠছে রাস্তাটা। তারপর আরো কৃষ্ণায়মান, আরো কৃষ্ণায়মান, কৃষ্ণায়মান, কৃষ্ণায়মান মানে কি? কালো, আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, অন্ধকার, আস্তে আস্তে মানে আস্তে আস্তে ধীরে ধীরে অন্ধকার হচ্ছে। সামনে একটা উত্তুঙ্গ শৈলচূড়া, তাহার অনাবৃত শিখর দেশের অল্প নিচেই যেসব বন্য পাদপ এত নিচু হইতে সেগুলি দেখাইতেছে যেন ছোট ছোট শেওড়া গাছের ঝোপ। একটা এখানে একটা ঝোপের নাম পেলাম, কি ঝোপ? শেওড়া গাছের ঝোপ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কিন্তু, যে পাহাড়ে জঙ্গলে গল্পে কোন জাতীয় ঝোপের কথা বলা হয়েছে? শেওড়া গাছের ঝোপ। কি ঝোপ? শেওড়া গাছ। ঠিক আছে, লেখে নেবে কিন্তু খাতায়, ঠিক আছে। কাঞ্চনপুর এসটি বয়েজ হোস্টেল, মনোযোগ দিয়ে ক্লাসটা করো, দুষ্টামি বেশি হচ্ছে কিন্তু। দেখো তারপর অপূর্ব গম্ভীর শোভা, এই জায়গাটার বলছে কি? গম্ভীর শোভা, শোভা মানে খুব সুন্দর, ঠিক আছে। পথ বাহিয়া পাহাড়ের উপরে অনেক দূর উঠিলাম। এবার পাহাড়ের উপরে অনেক দূর পর্যন্ত লেখক উঠলেন। এই যে একটু আগে বললো একটা রাস্তা, রাস্তাটা উপরের দিকে উঠছে, তাই লেখকও ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠলো। আবার পথটা নামিয়া গড়াইয়া গিয়েছে, এবার যেই উঠলো আবার রাস্তাটা আস্তে আস্তে নামিয়া গেছে, এইবার রাস্তাটা নামছে, নিচের দিকে নামছে। কিছু দূর নামিয়া আসিয়া একটা পিয়াল তলায়, এই যে দেখো এবার আরেকটা গাছের নাম পেলাম, কি গাছ? পিয়াল গাছ। কি গাছ? পিয়াল গাছ, লিখে রাখবে কিন্তু। এই যে পিয়াল তলায় ঘোড়া বাঁধিয়া শিলা খণ্ডে বসিলাম। এবার পরীক্ষা প্রশ্ন আসবে, লেখকের সাথে যে ঘোড়াটা ছিল, এই যে প্রথমে তোমরা একটা ছবি দেখেছিলে ঘোড়া, এই ঘোড়াটা লেখক কোন গাছের নিচে বাঁধলেন? কোন গাছ? পিয়াল গাছ। পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু, কোন গাছের নিচে ঘোড়াকে বাঁধা হলো? পিয়াল গাছের নিচে, ঠিক আছে। এবং লেখক কি করলো? পিয়াল গাছের নিচে ঘোড়াটাকে বেঁধে এবার লেখক শিলাখণ্ডে বসলো। শিলাখণ্ড মানে বড় পাথরের টুকরো, বড় পাথরের টুকরো, পাথরের মধ্যে লেখক বসলেন। উদ্দেশ্য শ্রান্ত, উদ্দেশ্য কেন বসলেন? উদ্দেশ্য কি ছিল? শ্রান্ত অশ্বকে, শ্রান্ত মানে অশ্ব মানে ঘোড়া, অশ্ব মানে কি? অশ্ব মানে ঘোড়া, ঠিক আছে। অশ্ব, অশ্ব মানে ঘোড়া, ঠিক আছে। আর শ্রান্ত, শ্রান্ত মানে পরিশ্রম, ঠিক আছে। শ্রান্ত মানে পরিশ্রম, ঠিক আছে। তাহলে ঘোড়াটা খুবই পরিশ্রম হয়ে আছে, ঠিক আছে, ঘোড়াটা খুবই পরিশ্রম হয়ে আছে, এবং সেই পরিশ্রম যেহেতু লেগেছে ঘোড়াটার, তাই লেখক এখানে কি করলেন? শ্রান্ত অশ্বকে কিছুক্ষণ বিশ্রামের অবকাশ দেওয়া, মানে ঘোড়াটা যেন কিছুক্ষণ রেস্ট করতে পারে, ঠিক আছে। কারণ ঘোড়াটা তো খুব পরিশ্রম হয়েছে, তাই না? আচ্ছা, তোমরা একটা জিনিস জানো, ঘোড়া কিন্তু কোনোদিন ঘুমায় না, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত মানে সে কাজ করে ততক্ষণ পর্যন্ত সে ঘুমায় না, এবং ঘোড়া কোনোদিন বসে না, ঠিক আছে। গরু যেরকম মাটিতে বসে, ছাগল যেরকম মাটিতে বসে, বা বাঘ, সিংহ, অন্যান্য প্রাণী যাই বলো, সবাই কিন্তু মাটিতে বসে, হাতিও কিন্তু মাটিতে বসে, কিন্তু ঘোড়াই একমাত্র প্রাণী যে প্রাণীটা কোনো দিন কোনো সময় মাটিতে বসে না। ঘোড়া কিভাবে ঘুমায় জানো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, ঠিক আছে। জানো তোমরা এটা? ঘোড়া কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, যখন ঘোড়ার ঘুম পায় তখন ও কিন্তু মাটিতে বসে না।
দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাবে চোখ বদ্ধ করে ঘুমায়। ঠিক আছে? আচ্ছা। চুপ করিয়া ততক্ষণ বসিয়া রহিলাম। এতক্ষণ পর্যন্ত লেখক ওই যে পাথরের মধ্যে চুপ করে বসে আছে। ঠিক আছে? তারপর কাছেই বনের মধ্যে কোথাও একটা ঝর্ণার কলমর্মর সেই শৈলমালা বেষ্টিত বনানীর গভীর নিস্তব্ধতাকে আরো বাড়াইয়া তুলিয়াছে। এবার লেখক যেখানে বসে আছেন, এবার লেখক শুনতে পাচ্ছেন কান দিয়ে কোথাও একটা ঝর্ণার আওয়াজ। ঝর্ণা যখন জল খুব উপর থেকে নিচের দিকে পড়ে তখন কিন্তু ঝর্ণার আওয়াজ হয়, ঠিক না? এবার লেখক শুনতে পাচ্ছেন, কি শুনতে পাচ্ছেন? কোথার থেকে একটা ঝর্ণার আওয়াজ লেখকের কানে এসে পৌঁছালো। ঠিক আছে? এই ঝর্ণার আওয়াজটা খুবই সুন্দর। লেখক কি বলছেন? কলমর্মর। ঝর্ণার আওয়াজটাকে কি বলছেন? কলমর্মর সেই শৈলমালা বেষ্টিত বনানীর গভীর নিস্তব্ধতাকে আরো বাড়াইয়া তুলিয়াছে। মানে চারিদিকে গভীর জঙ্গল, লেখক সেই জঙ্গলের মাঝে একটা পাথরের মধ্যে বসে আছে। হঠাৎ লেখক শুনতে পেলেন কোথাও একটা ঝর্ণার শব্দ এই নিস্তব্ধ বনের মধ্য থেকে লেখকের কানের মধ্যে এসে পৌঁছালো। ঠিক আছে? তারপর আমার চারিধারেই উঁচু উঁচু শৈলচূড়া। শৈলচূড়া মানে পাহাড়ের চূড়া। ঠিক আছে? উঁচু উঁচু পাহাড়ের চূড়া। ঠিক আছে? তাদের মাথা তাদের মাথায় শরতের ঘন নীল আকাশ। শৈলচূড়া মানে পর্বত, পর্বত যে পাহাড়ের যে চূড়া, পাহাড়ের যে চূড়াগুলো এগুলি বরফে ঢাকা। শৈলচূড়া মানে বরফে ঢাকা। ঠিক আছে? বরফে ঢাকা সেই চূড়া, তাদের মাথায় শরতের নীল আকাশ। শরৎকালের নীল আকাশ, শরৎকালের আকাশ কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। আকাশের রং একদম নীল থাকে। ঠিক আছে? সেই শরৎকালের আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছে। কতকাল হইতে এই বন পাহাড় এই রকম একই রকম আছে। এবার লেখক বলছেন সেই কতকাল ধরে এই বন একই রকম আছে। সুদূর অতীতে আর যারা খাইবার গিরি গিরিবর্ত পার হইয়া প্রথম যেদিন পঞ্চনদে প্রবেশ করিয়াছিলেন সেই বন তখনও এই রকমই ছিল। আর্যরা মানে সুদূর অতীতে যখন আর্যেরা যখন এই রাস্তা দিয়ে যখন আমাদের এখানে এসেছিল তখন এই পর্বত এই জঙ্গল যে রকম ছিল এখনো ঠিক একই রকম আছে, এখনো একই রকম আছে। তারপরে কি বলছে? বুদ্ধদেব, এখানে বুদ্ধদেবের কথা বলছে। আমরা বুদ্ধদেবকে চিনি, চিনি কিন্তু সবাই চিনি। ঠিক আছে না? হ্যাঁ, ভগবান বুদ্ধ। এখানে বুদ্ধদেব নববিবাহিতা তরুণী পত্নীকে ছাড়িয়া যে রাত্রে গোপনে গৃহত্যাগ করেন। মানে বুদ্ধদেব কি করেছিলেন? বিয়ে করে কিন্তু উনি সাধনার জন্য তিনি কিন্তু উনার পরিবারকে ত্যাগ করে তিনি কিন্তু চলে গেছিলেন। ঠিক আছে? বাড়ি ঘর ছেড়ে সবকিছু ত্যাগ করে পরিবার পরিজন আত্মীয় স্বজন যারাই ছিল সবাইকে ত্যাগ করে উনি চলে গেছিলেন। ঠিক আছে? গভীর সাধনার জন্য। ঠিক আছে? তখন বলছেন যে বুদ্ধদেব এই রাস্তা দিয়ে যখন গেছিলেন তখন এই জঙ্গল এই পাহাড় যেরকম ছিল এখনো ঠিক তার সৌন্দর্যতা একই রকম আছে। ঠিক আছে? সেই অতীত রাত্রিতে এই গিরিচূড়া গভীর রাত্রির চন্দ্রালোকে আজ কালের মতোই হাসিত। ঠিক আছে? তমসা তীরের পূর্ণ কুটিরে কবি বাল্মীকি, এই যে দেখো তমসা নদীর কথা এখানে আসছে। এইবার এখানে কিন্তু একটা নদীর কথা আমরা পেলাম, তমসা নদী, যেখানে বাল্মীকি মুনির আশ্রম ছিল। বাল্মীকি মুনির নাম আমরা কিন্তু আগেও পেয়েছি। ঠিক আছে? ওই যে লব কুশের রামায়ণ গান বা লব কুশের যজ্ঞাস্য বন্ধন, এই যে দুটো কবিতা আমরা পড়েছিলাম ওইখানে বাল্মীকি মুনির কথা আমরা পেয়েছিলাম। ঠিক আছে না? লবকুশ, ঠিক আছে, যেখানে বড় হয়েছিল। সেই তমসা নদীর কথা এখানে আছে। তমসা নদীর তীরে সেই পূর্ণ কুটিরে কবি বাল্মীকি এক মনে রামায়ণ লিখিতে লিখিতে কবে চমকিয়া উঠিয়া দেখিয়াছিলেন সূর্য অস্তাচল চূড়াবলম্বী তমসার কালো জলে রক্ত মেঘ স্তূপের ছায়া পড়িয়া আসিয়াছে। মানে কি? আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। ঠিক আছে? জঙ্গল আস্তে আস্তে অন্ধকারে পরিণত হচ্ছে। ঠিক আছে? তারপর আশ্রম আশ্রম মৃগ, ঠিক আছে,
মৃগ মানে কি? আশ্রম মৃগ, মৃগ মানে হরিণ, মৃগ মানে হরিণ, মানে আশ্রমের মধ্যে যত হরিণ ছিল, মৃগ ছিল, আশ্রমে ফিরে আছে। যত হরিণ ছিল তারা সবাই কি আশ্রমে ফিরে এসেছে। সে দিনটি পশ্চিম দিগন্তের শেষ রাঙা আলোয় মহালিখা রূপের শৈলচূড়া ঠিক এমনি অনুরঞ্জিত হইয়াছিল। মানে সেই যে মহালিখা রূপের পাহাড়ের যে চূড়া, সেই চূড়াটা এই যে বরফে ঢাকা, এত সুন্দর, এতই সুন্দর, ঠিক আছে, যে রাঙা আলো বলছে এখানে, রাঙা আলো, সূর্যের আলোটা যখন আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য যখন অস্ত যায় তখন সূর্যের আকাশের রংটা কি হয়ে যায়? লাল হয়ে যায় না? লাল হয়ে যায়। ঠিক বরফের উপরে যখন সেই সূর্যের লাল আলো যখন পড়লো, তখন তা এই এই যে বরফে ঢাকা এই যে পাহাড়ের চূড়া, এটাকে কি রাঙা আলো বলছেন কবি, রাঙা আলো, ঠিক আছে। তারপর কি, আজ আমার চোখের সামনে ধীরে ধীরে যেমন হইয়া আসিতেছে, সেই কতকাল আগে যেদিন চন্দ্রগুপ্ত প্রথম সিংহাসন আরোহণ করেন, রাজকন্যা সংযুক্তা যেদিন স্বয়ম্বর সভায় পৃথ্বীরাজের মূর্তির গলায় মাল্য প্রদান করেন, যে দিনটিতে পলাশীর যুদ্ধ হইল, মহালিখারূপের ওই শৈলচূড়া বনানী ঠিক এমনই ছিল। এবার বলছেন কি, চন্দ্রগুপ্তের কথা বলছেন, তারপর কি পৃথ্বীরাজ, মহারাজ পৃথ্বীরাজের কথা বলছেন, যখন ওনারা যখন ছিল তখন এই মহালিকা রূপের পাহাড়ের সৌন্দর্য যেরকম ছিল, আজকের দিনেও সেই পাহাড় একই রকম আছে, একই রকম সৌন্দর্যতা তার, ঠিক আছে। অতীতে কোনো দিনে এই যেখানে বসিয়া আছি এখানে ছিল মহাসমুদ্র। এবার বলছেন, যেখানে লেখক এখন বসে আছেন এই জায়গাটা একদিন কি ছিল? মহাসমুদ্র ছিল, সমুদ্র। এখানে কোনো পাহাড় ছিল না, এখানে কি ছিল? সমুদ্র ছিল। প্রাচীন সেই মহাসমুদ্রে ঢেউ আসিয়া আছাড় খাইয়া পড়িত এই যুগের এই বালুময় তীরে এখন যাহা বিরাট পর্বতে পরিণত হইয়াছে। এই যে এখন বিরাট পর্বতে পরিণত হইয়াছে। এই যে মহাসমুদ্র ছিল, এই সমুদ্রটা এখন কি হয়েছে? পাহাড়ে পরিণত হয়েছে, ঠিক আছে। এই ঘন অরণ্যানীর মধ্যে বসিয়া অতীত যুগের সেই নীল সমুদ্রের স্বপ্ন দেখিলাম। এবার এই পাথরের উপর বসে বসে লেখক আগের কথা ভাবছেন, যখন এই পাহাড় ছিল না তখন সেই সমুদ্রটা কত সুন্দর ছিল, সমুদ্রের জলের রংটা কত সুন্দর নীল রং ছিল, এটা বসে বসে লেখক ভাবছেন, ঠিক আছে। তারপর এই বালু প্রস্তরের শৈলচূড়ায় সেই বিস্মৃত অতীতের মহাসমুদ্র বিক্ষুব্ধ উর্মিমালার চিহ্ন রাখিয়া গিয়েছে। অতি স্পষ্ট সেই চিহ্ন ভূতত্ত্ববিদদের চোখে ধরা পড়ে। মানুষ যখন ছিল না, এই ধরনের গাছপালাও ছিল না, এই ধরনের গাছপালা জীবজন্তু ছিল না, যে ধরনের গাছপালা জীবজন্তু ছিল পাথরের বুকে তারা তাদের ছাঁচ রাখিয়ে গিয়েছে, যে কোনো মিউজিয়ামে গেলে দেখা যায়, মিউজিয়ামে গেলে দেখা যায়। এবার লেখক এখানে নিজেই বলছেন, কি বলছেন, যে আগে যে এই যে মহাসমুদ্র ছিল, এই সমুদ্রটা আস্তে আস্তে একদিন পাহাড় হয়ে যাবে, ঠিক আছে। তো পাহাড় হয়ে যাওয়ার পর কি বলো, বলো। বিশ্রামগঞ্জ এসটি গার্লস হোস্টেল কিছু বলছিলে, কি বলো? আচ্ছা, ঠিক আছে। তাহলে লেখক এটা বলছেন যে এই যে পাহাড় এত সৌন্দর্যতা তার, ঠিক আছে, আগে এটা সমুদ্র ছিল কিন্তু এখন এটা কিসে পরিণত হয়েছে? পাহাড়ে পরিণত হয়েছে। ওই সময় এখানে এইরকম কোনো গাছপালা ছিল না, কোনো প্রাণীও ছিল না। কারা ছিল? সমুদ্রের বড় বড় মাছ, ঠিক আছে, সামুদ্রিক প্রাণী তারা ছিল। এবার তাদের প্রমাণ কিভাবে পাওয়া যায়? যখন এটা পাহাড়ে পরিণত হলো, তখন পাহাড় মানে কি? পাথর হবে। এবার পাথরের মধ্যে তাদের শরীরের যে ছাপ, এই ছাপগুলো এখনো মাঝে মধ্যে পাওয়া যায়। কারা পেয়ে থাকে? ভূতত্ত্ববিদ। ভূতত্ত্ববিদ মানে যারা
পৃথিবী, মাটি এসব নিয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করেন তাদেরকে ভূতত্ত্ববিদ বলে। ঠিক আছে, তারপর কি বলছেন, যে কোনো মিউজিয়ামে গেলে দেখা যায়, মিউজিয়াম মানে যেখানে এই সমস্ত জিনিস কি যত্ন সহকারে রাখা হয়, এবং এটা কি মিউজিয়ামে কোনো জিনিস ইতিহাসের সঙ্গে জড়িত, এটা থেকে আমরা কি ইতিহাস সম্পর্কে জানতে পারি যে এর আগে কি ছিল এখানে। ঠিক আছে, তোমরা এখন যে যে বিল্ডিংটাতে তোমরা বসে আছো, যে ক্লাসরুমে তোমরা এখন বসে আছো, এই ক্লাসরুমের এই জায়গাটাতে একদিন কি ছিল, আজকে থেকেও 1000 বছর আগে এখানে কি ছিল, এটা কি আমরা জানি? আমরা জানি না। ঠিক আছে না? হয়তো এখানে বন জঙ্গল ছিল, গভীর গাছপালা ছিল, এখন এখানে একটা স্কুল হয়েছে, তোমরা এখানে বসে পড়াশোনা করছো। ঠিক আছে না? কিন্তু এখন এখন তো আমরা এখানে বসে পড়াশোনা করছি, কিন্তু আজকে থেকে হাজার হাজার বছর আগে এখানে কি ছিল কেউ জানে? কেউ জানে না। এখানে যে মাটি ছিল, কি বিশ্বাস এখানে মাটিই যে ছিল? এমনও তো হতে পারে এখানে মাটিই ছিল না, এখানে সমুদ্র ছিল। হতেই পারে আজকে থেকে আরো হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে এখানে কি ছিল আমরা কেউ জানি না। আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এখানে কি ছিল এটাও আমি জানি না। আজকে থেকে ধরো 1 লক্ষ বছর আগে এখানে কি ছিল কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না এখানে কি ছিল। ঠিক আছে না? তাই লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে বসে এটাই ভাবছেন। ঠিক আছে, যে আজকে থেকে এত হাজার হাজার বছর আগে এখানে কি কি ছিল, এই সমুদ্রটা কি রকম ছিল, কি ধরনের প্রাণীরা এখানে বাস করত। ঠিক আছে, এই সমস্ত জিনিস উনি বসে বসে ভাবছেন। এবার কি বলছে, বৈকালের রোদ রাঙা বসিয়া আসিয়াছে, মহালিকা রূপের পাহাড় মাথায়, শেফালি বনের গন্ধভরা বাতাসে, হেমন্তের হিমের ঈষৎ আমেজ, আর এখানে বিলম্ব করা উচিত হইবে না। গল্প কিন্তু শেষ। ঠিক আছে, এবার লেখক বলছেন নিজেই, বৈকালের রোদ রাঙা হইয়া বসিয়া আসিয়াছে, মানে বিকাল হয়ে গেছে, সূর্য অস্ত যাচ্ছে, আস্তে আস্তে জঙ্গল বন অন্ধকার হয়ে আসছে। এবার কি করতে হবে? এবার এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো উচিত না। ঠিক আছে, আর দাঁড়ানো উচিত না। এবার আস্তে করে লেখক সেখান থেকে আস্তে আস্তে ফিরে চলে আসলেন। ঠিক আছে, তাহলে এটা ছিল আজকে তোমাদের পাহাড়ে জঙ্গলে গল্প। তোমরা সবাই বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত।